হ্যালো এভরিওয়ান, আজকের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অধ্যায় 5 শুরু করেছিলাম। এই অধ্যায় 5 চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা একদম শুরুর ক্লাসে যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী বা ভ্যালেন্সি কি আমরা পড়েছি। সেই সাথে আমরা পড়েছি পরিবর্তনশীল যোজ্যতা, সুপ্ত যোজনী। ঠিক আছে, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে আমরা শুরু করব হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যা আর যোজনী একই রকম মনে হতে পারে, কিন্তু যোজনী আর জারণ সংখ্যা দুইটা ভিন্ন জিনিস। যোজনী বা ভ্যালেন্সি এবং জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার দুইটা ভিন্ন জিনিস। এখন যোজনী কি এটা আমরা আগের ক্লাসে পড়েছি, আজকে পড়বো আমরা জারণ সংখ্যা। জারণ সংখ্যা হচ্ছে যৌগ তৈরি করার সময় কোনো পরমাণু হয় ইলেকট্রন দান করে অথবা করতে চায়, অথবা ইলেকট্রন গ্রহণ করে অথবা করতে চায়। মানে হয় দান করে অথবা গ্রহণ করে, বা দান করতে চায় বা গ্রহণ করতে চায়। এখন যেই কয়টা ইলেকট্রন দান করে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা, এবং সেটা প্লাস হিসাবে আমরা প্রকাশ করি। যদি একটা ইলেকট্রন দান করে জারণ সংখ্যা কত? +1। যদি দুইটা ইলেকট্রন দান করে জারণ সংখ্যা কত? +2। যদি তিনটা ইলেকট্রন দান করে জারণ সংখ্যা +3। এখন দান সবসময় করে এরকম না, দান করতে চাইলেও সেটা জারণ সংখ্যা হিসেবে আমরা ধরবো। আবার যদি কখনো কোনো পরমাণু যৌগ তৈরি করার সময় একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটাকে তার জারণ সংখ্যা হবে -1। যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা -2, তিনটা ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা -3 ইত্যাদি। তার মানে যৌগ তৈরি করার সময় যেই কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটা জারণ সংখ্যা, সরি, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে সেটা জারণ সংখ্যা, অথবা যৌগ তৈরি করার সময় যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটা জারণ সংখ্যা। তার মানে আমরা সংখ্যাটা বলবো যৌগ গঠনকালে কোনো মৌলের একটা পরমাণু যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা করতে চায়, অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে অথবা করতে চায়, ওই সংখ্যাটাই কি? জারণ সংখ্যা। এটাকে প্লাস হিসেবে দিব কখন? যখন সে ইলেকট্রন দান করে। ঠিক আছে, যেমন কি কি হয়, সোডিয়াম কি করে? সোডিয়াম কি করে? ইলেকট্রন দান করে। দান করে, যে একটা ইলেকট্রন দান করলো এবং সোডিয়াম আয়নে পরিণত হলো। ঠিক আছে, সোডিয়াম একটা ইলেকট্রন দান করলো, এই জন্য সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কি করে? দুইটা ইলেকট্রন দান করে, ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হয় আর দুইটা ইলেকট্রন দান করে। তাহলে এর জারণ সংখ্যা কত? দুইটা ইলেকট্রন দান করে, তাহলে +2। দুইটা ইলেকট্রন দান করে, তাই +2। ঠিক আছে, +2। আচ্ছা, ক্লোরিন কি করে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে দেখে মাইনাস। কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা, তাহলে -1। ঠিক আছে, অক্সিজেন কি করে? দুইটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। ঠিক আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাই অক্সিজেনের দুইটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে অক্সিজেন 2 মাইনাস অ্যানায়নে পরিণত হয়। তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? দুইটা। দান করলো না গ্রহণ করলো? গ্রহণ করলো। গ্রহণ করলো মাইনাস, বা গ্রহণ করতে চাইলো তখনও কি? মাইনাস। আচ্ছা, তো এখন জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য হতে পারে। এই যে ধনাত্মকের উদাহরণ তো আমরা দেখলাম, ঋণাত্মকের উদাহরণ তো আমরা দেখলাম। জারণ সংখ্যা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, শূন্য হতে পারে। ঠিক আছে, জারণ সংখ্যা শূন্য হতে পারে, যেমন হিলিয়ামের জারণ সংখ্যা কত? শূন্য। নিয়নের জারণ সংখ্যা কত? শূন্য। আর্গনের জারণ সংখ্যা কত? শূন্য। ক্রিপ্টনের কত? শূন্য। জেননের কত? শূন্য, ইত্যাদি। এরপরে ধরো একটা ধাতু মুক্ত অবস্থায় আছে, আয়রন ধাতু, এটারও জারণ সংখ্যা কত? শূন্য। আচ্ছা, এগুলো আমরা সামনে বিস্তারিত পড়বো। এই চ্যাপ্টারে এতটুকু পড়লেই হবে। আবার যখন আমরা সামনে পড়বো, চ্যাপ্টার 7-এ আবার আছে, তখন আরো ডিটেলসে জারণ সংখ্যা নির্ণয় করার ম্যাথ শিখবো আমরা। ঠিক আছে, এখন পড়লাম আমরা জারণ সংখ্যা কি, যাতে আমরা যোজনী আর জারণ সংখ্যার একটা কম্প্যারিজন করতে পারি। ঠিক আছে, যাতে মিলিয়ে না ফেলি, এজন্য যোজনী পড়ার পরে আমরা জারণ সংখ্যাটা সম্পর্কেও আইডিয়া নিলাম। তাহলে জারণ সংখ্যা হচ্ছে যে কয়টা ইলেকট্রন দান করে প্লাস সেই সংখ্যাটা, অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস সেই সংখ্যাটা। বুঝতে পারছি? ওকে, এখন জারণ সংখ্যা দেখো তো সোডিয়াম ক্লোরাইডে। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম কি হয়? সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস হিসেবে থাকে। সোডিয়াম একটা ইলেকট্রন দান করে। সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন দান করে। তাহলে সোডিয়ামের
জারণ সংখ্যা কত? একটা ইলেকট্রন দান করে তাই প্লাস, কয়টা ইলেকট্রন? একটা, তাই +1। ঠিক আছে, তাহলে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী কত? একটা ইলেকট্রন দান করে, বা সোডিয়ামের যোজনী আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কত? 1। আর জারণ সংখ্যা কত? +1। ক্লোরিনের জারণ সংখ্যা কত মাত্র শিখলাম আমরা, যে ক্লোরিনের একটা ইলেকট্রন গ্রহণ করে তাই জারণ সংখ্যা -1। আর প্রথম ক্লাসে শিখেছিলাম কি ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী 1। সেম ভাবে, আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম যে জারণ সংখ্যা প্লাস মাইনাস হয়, যোজনী কখনো প্লাস মাইনাস হয় না। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, 2.5, 1.5 ইত্যাদি ভগ্নাংশ হতে পারে, যোজনী কখনো ভগ্নাংশ হয় না। ঠিক আছে, আচ্ছা এখন আসবো আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে এরকম Mg2+ আর দুইটা Cl-। ঠিক আছে, এখন কি ম্যাগনেসিয়াম কি করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এরপরে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়েছে। তাহলে কি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2। দুইটা ইলেকট্রন দান করছে। ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে শুধু 2। দুইটা ইলেকট্রন সে দান করছে, তাই শুধু 2। কিভাবে আমরা এটা আহ, ব্যাখ্যা করেছিলাম প্রথম ক্লাসে? আমরা কম্পেয়ার করে করে যোজনী বের করেছিলাম। হাইড্রোজেনেরটা ধরছিলাম 1, হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত হয় তাই ক্লোরিনেরটা 1, আবার হাইড্রোজেনেরটা 1, হাইড্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয় তাই অক্সিজেনেরটা কত? 2। একটা অক্সিজেনের সাথে একটা ম্যাগনেসিয়াম যুক্ত হয়, তাহলে ম্যাগনেসিয়ামের কত হয়? 2। এগুলো আমরা প্রথম ক্লাসেই পড়েছিলাম। দুই ভাবে আমরা যোজনী বের করার আহ, পদ্ধতি শিখেছিলাম। একটা হচ্ছে তুলনা করে করে, আর আরেকটা হচ্ছে কয়টা ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ার করতেছে সেই হিসাবটা করে। তো আমরা পরীক্ষার মধ্যে তুলনা করে করেই আমরা আহ শিখবো, পরীক্ষায় লিখবো। কিন্তু আমরা সহজে বের করার জন্য কয়টা ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ার করছে সেটাও আমলে নিতে পারি। তোমাদের বইয়ে জারণ সংখ্যার একটা লিস্ট আছে, মেবি 86-87 পেজে। তোমরা ওই লিস্টটা পড়বা, একবার বুঝে বুঝে জারণ সংখ্যাগুলো সবগুলো দেখবা। যখন বোঝা হয়ে যাবে তখন মুখস্থ করে ফেলবা জারণ সংখ্যা। তোমার যদি এভাবে মনে থাকে মুখস্থ করার দরকার নেই, কিন্তু জারণ সংখ্যা সবার জানা থাকতে হবে। কারণ কি, যখন আমরা সুপ্ত যোজনী বের করব তখন কি লাগে আমাদের? সর্বোচ্চ যোজনীটা লাগে না? সর্বোচ্চ যোজনী, তুমি যদি যোজনী তোমার সবগুলা মনেই না থাকে, ওই মৌলটার সর্বোচ্চ যোজনী কত? যেমন আয়রনের যোজনী কয়টা? 2 এবং 3। আয়রনের সর্বোচ্চ যোজনী 3। এখন তুমি যদি নাই জানো আয়রনের যোজনী 2 এবং 3, তুমি বলতে পারবা সর্বোচ্চ যোজনী কত? এরপরে কপারের যোজনী 1 আর 2, সর্বোচ্চ যোজনী 2। তোমার যদি মুখস্থ না থাকে তুমি বলতে পারবা না তো এটা আসলে 2। ঠিক আছে, হয়তো সামনে অনেক সামনে যখন আরো পড়ালেখা করবো তখন বলতে পারবা, কিন্তু এই মুহূর্তে তোমরা ওই লিস্টটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? +2। ম্যাগনেসিয়ামের যোজনী 2। ক্লোরিনের জারণ সংখ্যা কত? এভাবে লেখা আসলে ঠিক না, আমি বাংলা লেখা উচিত। তারও বলতেছি, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? +2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। ঠিক আছে, ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। -1। আর ক্লোরিনের যোজনী কত? শুধু 1। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা এভাবে Mg না লিখে এভাবে ম্যাগনেসিয়ামও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? +2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? শুধু 2। এরপরে
ক্লোরিনের যোজনী কত? সরি, ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। ক্লোরিনের যোজনী কত? শুধু 1। ঠিক আছে। আচ্ছা, আমরা সামনে আগাই। তাহলে কি আমরা জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম? জারণ সংখ্যা শুধু, জারণ সংখ্যা কি হয়, প্লাস মাইনাস হইতে পারে। যোজনী কখনো প্লাস মাইনাস হয় না। ক্লোরিনের বাংলা লিখা নিও, ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। ক্লোরিনের যোজনী কত? শুধু +1। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে বুঝতে পারছি। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। জারণ সংখ্যা ক্যালসিয়ামের জন্য কত হবে বলো তো? ক্যালসিয়ামের জারণ সংখ্যা, এইখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত? ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2। ক্যালসিয়ামের যোজনী কত? যোজনী হচ্ছে শুধু 2। ঠিক আছে। অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। অক্সিজেনের যোজনী, এই যৌগে, যে এই যৌগে ক্যালসিয়াম অক্সাইড যৌগে অক্সিজেনের যোজনী কত? 2। এখন পরের যৌগে যাই, অ্যালুমিনিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডে কি ছিল জানো? ক্যালসিয়াম 2+, অক্সিজেন 2-। ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডে কি? অ্যালুমিনিয়াম 3+, আর অক্সিজেন 2-। ঠিক আছে। এখন অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা এই যৌগে, ঠিক আছে, এই যৌগে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে শুধু 3। অক্সিজেনের অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। আর অক্সিজেনের যোজনী হচ্ছে কত? শুধু 2। ঠিক আছে। তাহলে জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম। এখন আমরা সামনে আগাই। এখন আমাদের টপিক হচ্ছে যৌগমূলক। যৌগমূলক কি? তোমরা যখন চ্যাপ্টার 3 এর এমসিকিউ সলভ যখন আমরা করছিলাম, তখন আমরা যৌগমূলক সম্পর্কে পড়ছিলাম, তোমাদের যদি মনে থাকে। সেখানে আমরা পড়েছিলাম যে একাধিক মৌলের, ঠিক আছে, হইতে পারে যে একটা নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, মানে যে কোনোটা কিছু হইতে পারে, একটা কার্বন, একটা অক্সিজেন, মানে কার্বন মৌলের এক পরমাণু, অক্সিজেন মৌলের পরমাণু। ঠিক আছে। সংখ্যা যে কোনোটা হইতে পারে, মানে দুইটা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, বেশ কয়েকটা পরমাণু একসাথে যুক্ত হবে। যেমন একটা নাইট্রোজেন আর 4টা হাইড্রোজেন একসাথে মিলে একটা গুচ্ছ তৈরি করলো, এবং এটা একটা আয়নের মতো আচরণ করলো। ঠিক আছে। আসলে যুক্ত হয়েছে কি, আমি এটা ডিটেলস পরে বলতেছি। একটা নাইট্রোজেন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণু একসাথে মিলে একটা আয়নের মতো যদি আচরণ করলো, তাহলে এটাকে বলবো আমরা যৌগমূলক। যৌগমূলকের সংজ্ঞাটা হচ্ছে বেশ কয়েকটা পরমাণু বা আয়ন একসাথে মিলে কি তৈরি করার কথা? যৌগ তৈরি করার কথা না? অনেকগুলো পরমাণু একসাথে মিলে কি তৈরি করে? যৌগ তৈরি করে। তো এই ক্ষেত্রে অনেকগুলো পরমাণু বা আয়ন একসাথে মিলে যৌগ তৈরি করলো না, কি তৈরি করলো? একটা পরমাণুর একটা গুচ্ছ, যেটা যৌগ তো না, যেটা আয়নের মতো আচরণ করে। সোডিয়াম কেমন একটা আয়ন না? এই ধরো সোডিয়ামের মতো এটা আচরণ করে। সোডিয়াম কি একটা পরমাণু থেকে তৈরি হয়েছে? এটার মধ্যে কি 5টা পরমাণু, 4টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন। ঠিক আছে। তার মানে কি একাধিক পরমাণু একসাথে মিলে পরমাণু গুচ্ছ তৈরি করছে, এবং এই গুচ্ছটা কি একটা আয়নের মতো আচরণ করতেছে। ধনাত্মক আয়ন হতে পারে, ঋণাত্মক আয়ন হতে পারে। ঠিক আছে। যেমন এই যে CO3 2-, এখানে একটা কার্বন আর 3টা অক্সিজেন মিলে কি তৈরি করলো? CO3 2-, এটাকে বলে কার্বনেট। তার মানে কি একটা কার্বন আর 3টা অক্সিজেন, মানে কি টোটাল কয়টা? 4টা। 4টা পরমাণু মিলে একটা আয়নের মতো আচরণ করছে। যেমন এই যে সালফাইড একটা আয়ন, ঠিক আছে, বা অক্সাইড, এটা একটা আয়ন। এই আয়নের মতো এটা আচরণ করতেছে। তার মানে কি অনেকগুলো পরমাণু মিলে একটা যৌগ তৈরি করলো না, একটা আয়ন তৈরি করলো, বা একটা পরমাণু গুচ্ছ তৈরি করলো, যেটা আয়নের মতো আচরণ করে। ঠিক আছে। তাহলে এই যে পরমাণু গুচ্ছটা, এটাকে আমরা বলবো হচ্ছে যৌগমূলক বা রেডিকাল। ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে। সংজ্ঞাটা এখানে লেখা আছে, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন
একত্রে মিলিত হয়ে একটি পরমাণু গুচ্ছ গঠন করলে তা যদি একটি আয়ন রূপে আচরণ করে তাহলে সেই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। যেমন এখানে দেখো উদাহরণটা, তোমাদের বইয়েরই ছবি এটা। 4টা হাইড্রোজেন একটা নাইট্রোজেন মিলে NH4+ তৈরি করছে, ঠিক আছে? এই NH4+ কি একটা যৌগ না হয়ে একটা আয়নের মতো আচরণ করতেছে, ঠিক আছে? তাই এটাকে বলবো আমরা যৌগমূলক। কার্বনেট, কার্বনেটও তো আমরা মাত্রই দেখলাম, একটা কার্বন আর 3টা অক্সিজেন মিলে কি একটা যৌগ গঠন না করে একটা আয়নের মতো আচরণ করতেছে, ঠিক আছে? এরপরে কি হাইড্রোজেন কার্বনেট, সালফেট, একটা সালফার 4টা অক্সিজেন মিলে একটা আয়ন, একটা হাইড্রোজেন একটা কার্বন 3টা অক্সিজেন মিলে একটা আয়ন। তো এরকম অনেকগুলো উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? এখন দেখো এটার চার্জ কত, একটা প্লাস চার্জ, তার মানে কি +1 না? কিছু নাই মানে তো 1, তো চার্জ কত, +1, ঠিক আছে? তার মানে যোজনী কত, শুধু 1। যোজনীকে আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, এটার ক্ষেত্রে একটা ক্লোরাইড পরমাণু এটার সাথে এসে যুক্ত হতে পারে, আর ক্লোরাইড পরমাণুর যোজনী কত, 1। এখন কি একটা ক্লোরাইড পরমাণু যোজনী 1 আর একটা অ্যামোনিয়াম, ঠিক আছে, যুক্ত হয়, তার মানে কি এটার ক্ষমতা আর অ্যামোনিয়ামের ক্ষমতা সেম না, মানে এটার যোজনী আর এটা অ্যামোনিয়ামের যোজনী সেম না। তার মানে কি ক্লোরিনের যোজনী যদি 1 হয়, অ্যামোনিয়ামের যোজনীও কত, 1। এছাড়াও তুমি মনে রাখতে পারো এখানে কি হয়, একটা ইলেকট্রন এটা গ্রহণ করতে চায়, তো আর ইলেকট্রন আদান প্রদান করে কয়টা, বা করতে চায় কয়টা, একটা, তাই যোজনী কত, 1, ঠিক আছে? যদি বলে জারণ সংখ্যা তাহলে সেটাকে +1 বলতে পারো। এখানে আমরা জারণ সংখ্যা বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে আধান বা চার্জ, ঠিক আছে? কার্বনেটের জারণ সংখ্যা কত, -2, কারণ কি, সরি, কার্বনেটের চার্জ কত, -2, কারণ যে উপরে -2 লেখা আছে, চার্জ -2, যোজনী কত, 2, কারণ কি কার্বনেট কি করে জানো, 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তাহলে কার্বনেটের যোজনী কি ছিল, -2 বা 2 ওইটা কি কার্বনেটের যোজনীটা, কার্বনেটের চার্জ ছিল 2 আর কার্বনেট 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, আর 2টা হাইড্রোজেনের যোজনী কত, 2, তাই কার্বনেটের যোজনীও কত, 2। চার্জ থেকেও বলা যায় চার্জ -2, তাই যোজনী কত, 2। সেম ভাবে যে নাইট্রেট, একটা নাইট্রোজেন 3টা অক্সিজেন মিলে একটা যৌগ গঠন না করে একটা আয়ন তৈরি করলো, মানে একটা পরমাণু গুচ্ছ তৈরি করলো যেটা আয়নের মতো আচরণ করে, ঠিক আছে? এদেরকে আমরা কি বলবো, যৌগমূলক। আচ্ছা, যৌগের রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত কি, যৌগে উপস্থিত পরমাণু সমূহের প্রতীক সংখ্যা দ্বারা যৌগের গঠনকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার পদ্ধতিকে যৌগের রাসায়নিক সংকেত বলে। আমরা বুঝতে পারছি? এখন একটা যৌগে কয়টা পরমাণু আছে এবং কোন পরমাণু আছে সেটাকে একসাথে প্রকাশ করাকে বলবো সে যৌগটার রাসায়নিক সংকেত। যেমন একটা উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবা, পানির অণু, ঠিক আছে, বা যৌগটা কি, পানি। এখন এখানে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা, 2টা, আর হাইড্রোজেনের প্রতীক কি, H, তাই কি লিখলাম, H, কয়টা, 2টা। অক্সিজেন আছে কয়টা, একটা, H2O1। এখন O1 লিখার তো আমাদের দরকার নেই, তাহলে H2O, এটা কি পানি নামক যৌগটার রাসায়নিক সংকেত। হাইড্রোজেন, এটা দিয়ে আমরা কি বুঝতেছি, হাইড্রোজেন আছে কয়টা, 2টা, অক্সিজেন আছে কয়টা, একটা। তো এই যে একসাথে এই প্রতীকটা, প্রতীক বলবো না এটাকে, এই সংকেতটা দ্বারা আমরা এই যৌগটার মধ্যে কি কি পরমাণু, কয়টা পরমাণু আছে সেটা আমরা বুঝতে পারলাম। সেম ভাবে সোডিয়াম ক্লোরাইড, এইটা থেকে আমরা বুঝতে পারতেছি যে সোডিয়াম আছে কয়টা, একটা, ক্লোরাইড আছে কয়টা, একটা, ঠিক আছে? মনে করো সালফিউরিক অ্যাসিড, H2SO4, এটা একটা যৌগ, এইটার মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের প্রতীক কি, H, কয়টা হাইড্রোজেন আছে এই যৌগের মধ্যে, 2টা। সালফার আছে কয়টা, একটা, এই এক লিখার দরকার নেই। অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে কয়টা, 4, তার মানে H2S1 লেখার দরকার নেই, O4। তার মানে সালফিউরিক অ্যাসিডের একটা অণুতে 2টা হাইড্রোজেন, একটা সালফার, 4টা অক্সিজেন, ঠিক আছে? তো এইটাকে কি বলবো আমরা, যৌগের রাসায়নিক সংকেত। সংজ্ঞাটা এখানে লেখা আছে যে আহ যৌগে উপস্থিত, মানে এই যৌগটার মধ্যে উপস্থিত পরমাণু সমূহ কোনটা, এই যে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন,
এদের প্রতীক, এখানে কি এদের প্রতীক আছে না? আর কি আছে? এদের সংখ্যা আছে না? হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? দুইটা, এই যে সংখ্যাটা আছে। সালফার আছে একটা, একটা এখানে লিখি নেই, লিখার দরকার নেই। আর অক্সিজেন আছে কয়টা? এই যে চারটা। তার মানে কি প্রতীক আর সংখ্যা দিয়ে যৌগটাকে প্রকাশ করা, এটাকে কি বলে? যৌগের রাসায়নিক সংকেত। এরপরে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম, যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম। এখন যৌগের রাসায়নিক সংকেত তো আমরা বুঝলাম যে কি, এখন এটা লেখার তো একটা নিয়ম আছে। ওই নিয়মটা হচ্ছে এখন আমরা পড়বো। যদি যদি এরকম কোনো যৌগ হয়, যে যৌগে কোনো যৌগে কেবল একটি মৌলের পরমাণু থাকলে, কোনো যৌগে কোনো যৌগের অণুতে কোনো যৌগের অণুতে কেবল একটি মৌলের পরমাণু, কেবল একটি মৌলের পরমাণু, একটাও থাকতে পারে অনেকগুলো থাকতে পারে, থাকলে কয়টি পরমাণু নিয়ে যৌগের অণুটি গঠিত তা প্রতীকের মৌলের প্রতীকের ডানে নিচে লেখা হয়। ঠিক আছে? যেমন মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেন যৌগর অণুতে বা হাইড্রোজেন অণুতে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুই আছে। তার মানে শুধুমাত্র হাইড্রোজেনের প্রতীকটা দিয়ে আমরা আহ কি বলে রাসায়নিক সংকেতটা লিখতে পারবো। হাইড্রোজেন অণুতে কেবলমাত্র একটা মৌলেরই পরমাণু আছে, শুধু হাইড্রোজেনই আছে। তার মানে এখন শুধু আমরা দেখবো যে এই অণুতে কয়টা পরমাণু আছে, দুইটা। নিচে ডানে লিখা দেবো। ক্লোরিন, ক্লোরিন অণুতে কেবলমাত্র শুধু ক্লোরিন পরমাণুই পাওয়া যায়, কয়টা পাওয়া যায়? দুইটা। ফ্লোরিন অণুতে ফ্লোরিন পরমাণুই শুধু পাওয়া যায়, কয়টা পাওয়া যায়? দুইটা। ঠিক আছে? এখন আরো এরকম উদাহরণ আছে, আয়োডিন, অক্সিজেন, ঠিক আছে, ইত্যাদি। আবার মনে করো আরেকটা উদাহরণ হচ্ছে ওজোন, ওজোন অণুতে শুধুমাত্র অক্সিজেন পরমাণু পাওয়া যায়। তার মানে এবং তিনটা অক্সিজেন পরমাণু পাওয়া যায়। তার মানে ওজোনের সংকেত কি হবে? অক্সিজেন পরমাণুর প্রতীক লিখে নিচে 3 লিখে দেবে। ঠিক আছে? আবার যারা আহ যেমন এদেরকে আমরা ঠিক, এদেরকে বললাম অণু, ঠিক আছে। এখন যাদেরকে আমরা কথা বলবো, যাদের নিয়ে, তারা ঠিক অণু না। যেমন হিলিয়াম, হিলিয়ামের যদি অণু থাকতো, সেখানে শুধু হিলিয়াম পরমাণুই থাকতো। ঠিক আছে, কিন্তু হিলিয়াম কোনো অণু গঠন করে না। তার মানে হিলিয়াম একা একা অবস্থান করে। তো এই জন্য হিলিয়ামকে যখন আমরা লিখবো শুধু হিলিয়াম হিসাবে লিখে দিব। দুই হবে না, তিন হবে না, ও শুধুমাত্র একাই অবস্থান করে, হিলিয়াম ওয়ান, তো ওয়ান লিখার দরকার নেই, হিলিয়াম। ঠিক আছে? তো এইটাকে আর আমরা সংকেত বলবো না, এটাকে আমরা প্রতীকই বলবো। প্রতীক। হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলা কি একটা একটাই অবস্থান করে। ঠিক আছে? কখনো কখনো আয়রনও একাই অবস্থান করে। ঠিক আছে? তো আয়রনেরও কি, এটা প্রতীকী ওর, মানে ওর আর আলাদা সংকেত নাই, প্রতীক। ঠিক আছে? যদি বলি আহ আয়রনের একটা পাত, শুধু কি লিখবো? এফি। ঠিক আছে, দুই তিন কিছু নাই, এবং শুধু এফি, ওর প্রতীকটাই আমরা লিখে দেবো। ঠিক আছে? তাহলে কোন যৌগের অণুতে কেবল একটি মৌলের পরমাণু থাকলে কয়টি পরমাণু নিয়ে যৌগের অণুটি গঠিত তা মৌলের প্রতীকের ডানে নিচে লেখা হয়, যেগুলো হচ্ছে উদাহরণ। আবার কখনো কখনো একাধিক পরমাণু থাকে না, একটা পরমাণুই একা একা থাকে। ঠিক আছে, তখন সেটাকে আর আমরা সংকেত বলি না, প্রতীক দিই তাকে আমরা প্রকাশ করি। ঠিক আছে, যেমন এই যেগুলো হচ্ছে উদাহরণ, নিষ্ক্রিয় গ্যাসগুলা, এরপরে আয়রন, আবার কখনো কখনো জিঙ্ক, কপার, এগুলা ধাতুগুলা। ঠিক আছে? এরপরে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম, নিয়ম 2। এখন কোন যৌগের অণুতে
এ ও বি পরমাণু থাকলে যৌগটির রাসায়নিক সংকেত হবে, রাসায়নিক সংকেত হবে কি হবে? এ এক্স বি ওয়াই, যেখানে এক্স কি বি এর যোজনী, ঠিক আছে, ওয়াই কি এ এর যোজনী। আমরা প্রথম চ্যাপ্টার যখন পড়ছিলাম, মানে প্রথম চ্যাপ্টার বলতে চ্যাপ্টার 3 যখন পড়ছিলাম, তখন আমরা বুঝেছিলাম না যে অ্যালুমিনিয়ামের কত চার্জ, কত 3+, যোজনী কত 3, অক্সিজেনের অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত 3+, যোজনী কত 3, অক্সিজেনের জারণ সংখ্যা কত 2-, যোজনী কত 2। তার মানে যখন আমি অ্যালুমিনিয়াম আর অক্সাইড নিয়ে একটা যৌগ গঠন করব, অ্যালুমিনিয়ামের যোজনীটা কত 3, ওটা বসবে কার সাথে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের যোজনী কত 2, ওটা বসবে কার সাথে? অ্যালুমিনিয়ামের সাথে। মানে এক্সচেঞ্জ হয়ে যাবে নাম্বার, এর নাম্বারটা ওর সাথে বসবে, এর নাম্বারটা ওর সাথে বসবে। তো সেম ভাবে এটা আমি এক লাইনে বুঝাই দিলাম যে এ বি দিয়ে যদি কোনো যৌগ হয়, যে এ একটা পরমাণু বি একটা পরমাণু দুইটা মিলে একটা যৌগ তৈরি করছে, একটা অণু তৈরি করছে, তাহলে সেই যৌগটার সংকেত হবে এ বি, এবং নাম্বারও হবে। এর সাথে বসাবো বি এর যোজনী, বি এর সাথে বসাবো এর যোজনী। যেমন এই যে এটা একটা উদাহরণ, ঠিক আছে। আরো যদি উদাহরণ চাও দেখো, কি বলে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, ক্লোরাইডের যোজনী কত 1, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি হবে? ম্যাগনেসিয়াম, তাহলে কি ম্যাগনেসিয়াম, সুতরাং যৌগটি এভাবে লিখবা, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, সুতরাং যৌগটি কত MgCl। লেখার পরে দেখো ক্লোরিনের যোজনী কত 1, ম্যাগনেসিয়ামের সাথে লিখলাম, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, ক্লোরিনের সাথে লিখলাম। তো 1 তো লিখা লাগে না, তো অ্যারো চিহ্ন দিয়ে MgCl2 আমরা এটা লিখবো। আবার এটা সেদিন আবার অনেকে স্কোয়ার মনে করছিল, স্কোয়ার মনে করে আমি টিক চিহ্ন দিছি, ঠিক আছে। এরপর আরেকটা উদাহরণ লিখো, সেটা হচ্ছে মনে করো অ্যালুমিনিয়াম, লিখো অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী, সরি অক্সিজেন না, ক্লোরাইড, ক্লোরিন, ক্লোরিনের যোজনী কত 1, তাহলে সুতরাং যৌগটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা না। এখন অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, 3 বসবে কার সাথে? অ্যালুমিনিয়ামের যোজনী বসবে ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী বসবে অ্যালুমিনিয়ামের সাথে। তো 1 তো লেখার দরকার নেই, কি লিখবো AlCl3, সুতরাং যৌগটি AlCl3, ঠিক আছে। এভাবে এটা লিখবো যে অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, সুতরাং যৌগটি Al2O3। ওকে, এখন আমাদের লাস্ট নিয়ম সংকেত লেখার, সেটা হচ্ছে, আচ্ছা আগেরটার ক্ষেত্রে যদি কখনো আমার থাকে, যৌগমূলক থাকে, তখন আমরা সেম নিয়ম অ্যাপ্লাই করব। যেমন দেখো অ্যামোনিয়াম, একটু আগে পড়ছি, অ্যামোনিয়ামের যোজনী কত, লিখো অ্যামোনিয়ামের যোজনী কত 1, ঠিক আছে। আর ক্লোরিনের যোজনী কত 1, তাহলে সুতরাং যৌগটি কি হবে? অ্যামোনিয়াম 1, এরকম 1, অ্যামোনিয়ামের যোজনী এটার সাথে, ক্লোরিনের যোজনী এটার সাথে। তো 1 তো লেখার দরকার নাই, এজন্য এটা কি হয়ে যায় NH4Cl, ঠিক আছে। আবার মনে করো অ্যামোনিয়ামের যোজনী, অ্যামোনিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী কত? সালফেটের যোজনী কত 2। আমরা ওই যে প্রথম ছকে যাও, আগের ছকে যাও, এখানে লেখা আছে, ঠিক আছে। এই যে অ্যামোনিয়ামের যোজনী কত 1, সালফেটের যোজনী কত 2, ঠিক আছে। তার মানে অ্যামোনিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2, তার মানে সুতরাং যৌগটি কি হবে? এই যে অ্যামোনিয়াম আর কি সালফেট, অ্যামোনিয়ামের কত যোজনী কত 1, বসবে কার সাথে? সালফেটের সাথে। সালফেটের যোজনী কত 2, বসবে কার সাথে? অ্যামোনিয়ামের সাথে। তাহলে যৌগটা হচ্ছে, অ্যারো চিহ্ন দাও, অ্যারো চিহ্ন দিয়ে যৌগটা হচ্ছে, মানে অ্যারো চিহ্নটা এদিকে আসবে, NH4 ব্র্যাকেটে 2 SO4, SO4 তো 1, তাহলে এটার ব্র্যাকেট দিয়ে 1 লেখার দরকার নেই, NH4টা তো পুরোটা 2, পুরোটার সাথে ব্র্যাকেট দিয়ে 2, সাথে SO4, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে
নিয়ম 3, যদি কোনো যৌগে উপস্থিত পরমাণু গুলোর যোজনী একটি সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে পরমাণুর sorry, পরমাণুর যোজনীগুলোকে সেই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফল গুলো পরমাণুর নিচে ডানে লিখতে হবে। ঠিক আছে? যেমন দেখো, আয়রনের যোজনী কত? আয়রন এর যোজনী ধরো এক্ষেত্রে 2, সিও তো হইতে পারে, এক্ষেত্রে ধরলাম 2। এরপরে অক্সিজেন এর যোজনী কত? 2। তাহলে সুতরাং যৌগটি Fe2O2, এফ এর যোজনী কত? 2, ওর সাথে বসলো। ওর যোজনী কত? 2, এফ এর সাথে বসলো। ঠিক আছে? এখন 2 আর 2, দুইটা সংখ্যা আছে, 2 2। এখন এটাকেও 2 দিয়ে ভাগ যায়, এটাকেও 2 দিয়ে ভাগ যায়, এটাও 2 দিয়ে ভাগ যায়, এটাও 2 দিয়ে ভাগ যায়। তাহলে কি হয়ে যায়? 1 আর 1। তাহলে কি বসাবো? Fe1O1। 1 তো লেখার দরকার নেই, তাহলে কি হয়ে যাবে? FeO। তার মানে সংকেতটা কি হয়ে যাবে? FeO। ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখো, ক্যালসিয়াম এর যোজনী, ক্যালসিয়ামের যোজনী 2। অক্সিজেনের যোজনী লিখো, তোমরা লিখবা, আমি লিখলাম না। অক্সিজেনের যোজনী 2। সুতরাং যৌগটি সুতরাং যৌগটি হচ্ছে Ca2O2। ক্যালসিয়ামের যোজনী কত? 2, এটা অক্সিজেনের সাথে। অক্সিজেনের যোজনী কত? 2 ক্যালসিয়ামের সাথে। এটাও কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি যায় দুইটাই। তাহলে কেটে দিব, তাহলে কি হবে? ক্যালসিয়াম 1O1। তো এটা তো লেখা আমার 1 লেখার দরকার নেই, তার মানে শুধু CaO। আরেকটা দেখো, তাহলে বুঝে যাবে। কার্বন এর যোজনী, কার্বনের যোজনী কত? 4। অক্সিজেনের যোজনী কত? 2। সুতরাং যৌগটি কি হবে দেখো, কার্বন অক্সিজেন, কার্বনের যোজনী কত? 4। তাহলে 4 বসবে কার সাথে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের যোজনী কত? 2। 2 বসবে কার সাথে? কার্বনের সাথে। 2 আর 4, দুইটা কি 2 দিয়ে বিভাজ্য না? 2 দিয়ে কাটলে কত হয়? এটা 1, এটা কত হয়? 2। তাহলে কি সংকেতটা কি দাঁড়ায়? C1O2। 1 তো লিখার আমার দরকার নেই, তার মানে CO2। তার মানে এটাই হচ্ছে যৌগটা। বুঝতে পারছো? এরকম সালফারের কত? 4। অক্সিজেনের কত? 2। তাহলে যৌগটা কি? SO। সালফারের যোজনী কত? 4, অক্সিজেনের সাথে বসলো। অক্সিজেনের যোজনী কত? 2, সালফারের সাথে বসলো। কাটাকাটি গিয়ে কি হয়ে যায়? অ্যাসিড। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে সামনের টপিক আলোচনা করব। ঠিক আছে? তোমরা এইগুলো অবশ্যই নোট করবা। ঠিক আছে? না হলে মিসিং হয়ে যাবে। তোমরা অনলাইনে ক্লাসগুলো অবশ্যই করবা। ঠিক আছে? না হলে পরের ক্লাসে তো অনেক কিছু বুঝতে পারবা না। ঠিক আছে? তোমরা অনলাইন ক্লাসগুলো করবা এবং অবশ্যই নোট খাতায় তুলবা। কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ।